আমাদের বাংলাদেশে ঈদের আগে বিশেষ করে যেভাবে লাঠি সোটা নিয়ে গেছে রে ভাই, ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী নির্বাচনটি। আপনাদের কথা শুনেই কি সরকার চলছে নাকি সরকারের কথা আপনারা চলছেন? কিন্তু বাংলাদেশে যে সরকার আছে তার মধ্যে জঙ্গি এলিমেন্ট আছে। এদিকে আজ জুমার পর দেশ আবারও তুলপার হয়েছে। আগামীকাল ঈদকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হয়েছে। আবারও দেশে ক্ষমতার পালাবদল হবে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ভাবা যায় বর্তমানে আপনার এই সমন্বয়কদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায়ে এমন একটা দিন হবে, মানে করুণ একটা অবস্থা হবে এদের। আর আমরা চাঁদাবাজি করতেছি, ওইটা আমাদের আত্মসম্মানে লাগতেছে না। মানুষের টাকা ছিনিয়ে নিতেছি, সেটা কিন্তু আত্মসম্মানে রাখতেছে না। ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে। আওয়ামী লীগ আবার আর্মিকে সাথে নিয়েও এরকম কোনো পরিকল্পনা করার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? না, তারা তো কন্ট্রোল করতেছে আর্মিকে, এবং আর্মি আবার কার উপরে ভর করতেছে সেটা আমরা দেখতেছি। আর্মি কিন্তু নিউট্রাল পজিশনে নাই, তারা একটা প্রকাশ্য অবস্থান নিয়ে নিয়েছে, এমনকি গভর্নমেন্টের সাথে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার সম্মানের পাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকার পতনের পর থেকে যে বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট, সেটা হচ্ছে ক্ষমতা। কে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, ডক্টর ইউনূস যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটাতে কত দ্রুত কেউ বসবে। জমজমাট ঈদ রাজনীতি, জামাত শিবিরের সাথে পেরে উঠছে না অন্য কোনো দল। ঈদ রাজনীতির একটা অনুষঙ্গ। এই ভিডিওর আলোচনার বিষয় ইউনূস সাহেবের পরিণতি। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে এটা একটা পাগলের প্রলাপ, আবার অনেকের কাছে মনে হইতে পারে যে না, কথার মধ্যে যুক্তি আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস আমেরিকা সফরকে কেন্দ্র করে দেশ আবারও উত্তাল হয়েছে এবং আজ জুমার পর নতুন অনেক ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, আগামীকাল ঈদকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে, দেশের মধ্যে কি হবে এবং কে কি করবে সবকিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন দেশের মধ্যে যে এই পরিকল্পনাগুলো হচ্ছে, এই পরিকল্পনাগুলো দেখে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই সরাসরি পরিকল্পনা করে, অনেকে রাজপথের মধ্যে নামে আন্দোলন করে, অনেক কিছু করে, আবার ডক্টর ইউনূসকে অনেকে সরাসরি তাড়াতেও চায়। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। জুমার পর দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনারা সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আগেই বলেছিলাম যে এই সমন্বয়কারীরা এরা আসলে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ যতটা আপনার দুর্নীতি না করছে, এরা এর থেকে কয়েক গুণ বেশি করবে। বর্তমান প্রতিটি কথাই মনে করে মিলে যাচ্ছে। বর্তমান আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা আপার উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে যখন নাকি নতুন নতুন কালে আপনার শেখ হাসিনার পতন ঘটে, তখন আপনারা এই অন্তর্বর্তীকালের সরকারের চরম প্রশংসা করছেন, চরম আকারের মনে করেন প্রশংসা, তাই না? কিন্তু এখন আইসা আপনারা বেশি দিনও হয় নাই, মোটামুটি 1 মাস হবে, 1 মাস ধরে আপনারা অ্যাক্টিভ কথা বলতেছেন এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে। মানে এদেরকে দ্রুত আকারে পদত্যাগ করাতে হবে, এদের এগেনস্টে নির্বাচন সূক্ষ্ম হবে না, এরা নির্বাচন দিবে না, কিংবা আপনার তারা অপোজিট সাইড থেকে আপনার নির্বাচন দ্রুত আকারে দাবি জানাচ্ছে। এই হচ্ছে বর্তমান আপনার এদের অবস্থা। তবে আমি কিন্তু সেই নতুন নতুন কালেই বলছিলাম। কখন বলছিলাম? যখন নাকি আপনার টিএসসির মোড়ে এরা জনগণের যেই বন্যার ত্রাণের টাকা যখন নাকি পুরো মাইরা দেয়, ঠিক তখনই বলছিলাম যে এরা কি পরিমাণে দুর্নীতি করবে দেখতে পারবেন। আওয়ামী লীগ তো 17টা বছর ছিল, অলমোস্ট 17 বছর। 17 বছরে যতটুকু আওয়ামী লীগের হাইব্রিড নেতা কর্মীরা না করছে, এরা এর আপনার সীমা তো পার হবেই। মানে এমন পার হবে রে ভাই, বাংলাদেশের জনগণ মানে প্রতিটা মানুষ সবাই নোবেল নিয়ে যাবে এদেরকে নোবেল দেওয়ার জন্য, যে তোমরা দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। আমি তখনই বলছিলাম এরা দেখেন আপনার জুলাই আন্দোলনকে দেখেন, সাধারণ জনগণের দিকে তাকান, আপনার যে সাধারণ শিক্ষার্থীদের আপনার রক্তের উপর দিয়ে তাদেরকে সামনে ঠেলাই দিছে, আপনার পুলিশের সাথে যুদ্ধ বাঁধাইয়া পুলিশকে পিছন থেকে ইটা ফেঁকে মারছে। যারা নাকি সামনে আসলো 5ই আগস্টের আন্দোলনগুলো দেখেন, যারা নাকি সামনের কাতারে ছিল তারা কখনোই এই আন্দোলনে ইটা পাথর মারে নাই পুলিশকে। যারা নাকি আপনার পিছনে ছিল 15 থেকে 20 ফিট পিছনে, তারা মারছে, কারণ তারা মাইরা দৌড় মারছে। আর যারা নাকি সামনে ছিল তারা কি মাইর খাইছে বা পুলিশকে তারা আক্রমণ করতে গেছে, ওই যে ইটা ফেঁকে মারছে, সাহস ঢুকাই দিছে। মানে অনেকটা বল্লার আপনার মৌমাছির চাকের মতো, পিছন থেকে মারে একজন, আর যে নাকি নির অপরাধ ব্যক্তি সামনে থাকে তিনি হুদ্দাই মনে করেন কামড় খায়। আর ওই ব্যক্তি জানলো না যে কেন মৌমাছি আইসা ঠিক আমারই কামড় মারলো, চাকা মারলো, একজনে কামড় খেলাম আমি। বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা, বুঝতে পারছেন? এই আপনার সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, এই ডক্টর ইউনূসই বলেন, ডক্টর ইউনূসের ক্যারেক্টার তো মানে আজব ক্যারেক্টার। অনেক বলছে, আর ভালো লাগে না,
ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম বেহায়া টাইপের ক্যারেক্টার। উনি আসলে মুরব্বী মানুষ না। ওনাকে যদি আপনি মুরব্বী বলে ছাড় দিয়ে দেন তাহলে ভাই আপনার পাপ হবে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ভাই আল্লাহ তুমি ভুল হলে মাফ করো, ঠিক আছে? মানে উনি আসলে ভাই একটা মানুষ বয়স হয়েছে একটা মানুষের, উনি আসলে সেই বয়সের লেহাজ করে নাই ভাই। ওনার যদি বয়সের দিকে উনি অরিজিনালি তাকাতো তাহলে আজকে আইসা ওনার এই দিন দেখতে হইতো না। ওনার জীবনে কি জিনিসটা কমতি আছে বলেন তো? উনি সুদের ব্যবসা নিয়ে নোবেল পাইছে, যাই হোক যেমনি হোক পাইছে, তো আমাদের বাংলাদেশে একজন পাইছে। ওকে, তিনি যদি ওইটা নিয়েই থাকতো না, তাকে সরকার হতে হবে, তাকে আপনার হতে হবে, তাকে আরেকটা নোবেল পেতে হবে, তাকে এনসিপির মাধ্যমে করতে হবে। এখন তিনি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছে, আপনার আরো সুদের ব্যবসা, যাতে প্রতিটি জনগণকে আপনার দেওয়া যায়। তারা ছাগল কিনবো, গরু কিনবো, দুধ দুয়াইবো, ওই দুধ ইউনুসের আগে খাওয়াই দিব। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এই আপনার ডক্টর ইউনুসের বর্তমান আসলে আমার মনে হয় ভাই এটা তার পরিকল্পনা, এছাড়া কিচ্ছু না। দেখেন এই সমন্বয়কদের বাংলাদেশে আপনার কি পরিমাণ যে দুর্নীতি করতেছে সেটা আপনার বলার বাইরে, ভাষার বাইরে ভাই। আওয়ামী লীগ 17 বছর ছিল, আর এরা যদি 17 বছর থাকতে পারে, আপনার আমার বা আমাদের সবার আপনার এই যে টি শার্টটা পরছি না, এটা পর্যন্ত খুলে নিয়ে যাবে। আর আমরা চাঁদাবাজি করতেছি, ওইটা আমাদের আত্মসম্মানে রাখতেছে না। মানুষের টাকা ছিনিয়ে নিতেছি, সেটা কিন্তু আত্মসম্মানে রাখতেছে না। তার সেন্সটা চিন্তা করেন যে এভাবে আমি হাত পেতে নিব, ওইটা তার আত্মসম্মানে রাখতেছে। আর আমরা চাঁদাবাজি করতেছি, ওইটা আমাদের আত্মসম্মানে রাখতেছে না। দেখবেন এই যে নির্বাচনের যখন ঘোষণা দিবে না, তখন আসল চেহারাটা বাইর হইব এই বড় বড় দলের। দেখবেন টিকিট পাবে কারা? যারা এই যে 16 বছর অত্যাচারিত হয়েছে, জুলুম হয়েছে, এরা টিকিট পাবে না। টিকিট পাবে কিন্তু অন্যরা, যাদের কাছে টাকা আছে। আমরা শুধু এক এস আলমকে চিনি যে উনি 1 টাকার কুমির। এই দেশে আরো টাকার কুমির আছে। এইসব টাকার কুমিররা কোথায় আশ্রয় নেয় জানেন? এই রাজনীতিবিদদের আন্ডারে আশ্রয় নেয়, ওনাদের ছত্র ছায়ায় চলে যায়। যারা নির্বাচন করে দেশ চালাবে, যারা ক্ষমতায় আসবে, ওই ক্ষমতার সঙ্গে চলে যাবে। আর যাওয়ার প্রক্রিয়া কি? এই যে নির্বাচন যখন আসবে, তখন হাজার হাজার শত শত কোটি টাকা আপনাকে দিয়ে দিবে। নেন, আপনারা খরচ করেন, পোস্টার ছাপান, চা খান, পান খান, সিঙ্গারা খান, হালুয়া খান, রুটি খান, সব খান। কিন্তু ক্ষমতায় আসার পর আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলাতে যেন কোনো হাত না দেওয়া হয়। আমি যেভাবে ট্যাক্স দিয়ে যাইতেছি ওইটাই ঠিক আছে, ওইখানে যেন হাত দেওয়া না হয়। মানে একটা সিস্টেম কইরা নেয় সরকারের সাথে হাত কইরা। এই যে শেখ হাসিনা সরকার, উনি কি একাই দুর্নীতি করছেন? ওনার সাথে সবাই হাত কইরা নিছে। যখন সবাই বুঝে ফেলে যে ভাই এর টাকা দিয়ে কিনা যাবে, এই টাকা ছাড়া আর কিছু চিরে না, তখন তাকে না টাকা দিয়েই খুশি করে। আর এই টাকাটা কই থেকে আনে? এই টাকাটা তো ভাই লুটপাট করে আনে, দুর্নীতি করে আনে। তো ভাই এই টাকা কৃষকের টাকা, এই টাকা শ্রমিকের টাকা, রিক্সাওয়ালার টাকা, আমার টাকা, আপনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। এই টাকাগুলো ব্যাংকে যায়, ব্যাংকের থেকে ওইভাবে লুটপাট কইরা বিদেশে পাচার কইরা দেয়। প্রতিটি দলই তো এই কাজটা কইরা আসছে। কিন্তু এখনো কি আপনারা এইভাবেই দেশ চালাবেন? মনে হয় ওইভাবেই চালাইতে চাচ্ছেন। নাহলে কেন আপনারা হুমকি দেন, ভয় দেখান? এই ভয় কাকে দেখান? ডক্টর ইউনূস স্যারকে ভয় দেখানো মানে তো জনগণকে ভয় দেখানো, কারণ জনগণ ওনার সাথে আছে। ওনাকে কেন আপনারা ভয় দেখান? কি অন্যায় করছে, কি ভুল করছে, কি কারণে ভয় দেখান আমরা বুঝি না। আমরা বুঝি। এই যে জুলাই সনদপত্র ঘোষণা হইলে ভাই ব্রাদার আপনারা বুঝা ফেলাবেন কোন সরকারের পক্ষে আর সম্ভব হবে না। আগামীতে ক্ষমতায় বৈশা ব্যাংকের টাকা, দেশের টাকা লুটপাট করবে উন্নতির নামে। হ্যাঁ, ওই উন্নতির সাইনবোর্ড ঝুলাইয়া 1000 কোটি টাকার কাজ 10,000 কোটি টাকা লুইটা নিবে, আমাদের টাকায় লুইটা নিবে। এইভাবেই অতীতে লুইটা নিছে, এই 16 বছর লুইটা নিছে এভাবে আমাদেরকে। এর আগেও কিন্তু লুটছে। এই দেশ কিন্তু দুর্নীতির চরমে উঠছিল 3 থেকে 4 বার না 5 বার শীর্ষে, দুর্নীতির শীর্ষে নাম লেখাইছিল এই দেশ। এগুলা ভুলে গেলে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোনো কিছুই ভুলে নাই। জুলাই গণ অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো ভাই কেউ ক্ষমতায় আসবেন বা কারোর জন্য নির্বাচন দেব, এই জন্য আমরা রক্ত দিছি। এইটা ছিল না জুলাই গণ অভ্যুত্থানের। জুলাই গণ অভ্যুত্থানের কোন স্লোগানে আপনারা পাইছেন? কোন স্লোগান আছে যে নির্বাচন চাই নির্বাচন, সরকার হটাও সরকার, নির্বাচন চাই নির্বাচন? এরকম কোন স্লোগান ছিল না। আমরা মুক্তি চাইছি, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন থেকে জুলাই গণ অভ্যুত্থান, এখন সেটা কি মাথা রেখা দেশ আগাইতে হবে, এবং সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এগুচ্ছে। কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। এই যে জাতিসংঘের কথা বলে যে জাতিসংঘ এখন এই বলছে, ওই বলছে, সব ভুল ব্যাখ্যা। জাতিসংঘ কি বলছে? ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কবে চান, উনি বলছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার। বাংলাদেশের যারা নির্বাচন করবে, যারা রাজনীতি করে,
তাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। তারা যখন চায় তখন ডিসেম্বরে চায় কিনা সেই ব্যাপারে বলছে, জনগণ যেটা চাইবে সেটাই হবে। এবং ডক্টর ইউনূস স্যার কি বলছে, জনগণ যেটা চাইবে সেটাই হবে। জনগণ কি বলতেছে, জামাতে ইসলাম তো সরাসরি বইলা দিছে আগে সংস্কার তারপরে নির্বাচন। কেন সংস্কারটা চাইছে জামাতে ইসলাম? ওই সংস্কারের মধ্যে আপনারা একটা জিনিসই পাবেন, যে আগামীতে আর কোন স্বৈর সরকার তৈরি হইতে পারবে না। ওই যে এক ব্যক্তির হাতে ক্ষমতা, উনি প্রধানমন্ত্রী, উনি পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়ে যাবে, এটাই মাইনা নিতে হবে। একটা লোক যদি ভাই 15 বছর এক জায়গায় ক্ষমতায় বসে থাকে, ওই তো স্বৈর শাসক হবে, সেটা আর হইতে দেওয়া যাবে না। এবং ওই যে যেসব সিস্টেমে আপনারা টাকা পয়সা মারছিলেন, যেসব সিস্টেমে বেনজিরকে পার করে দেওয়া হয়েছিল, সমস্ত পত্র পত্রিকায় মিডিয়ায় তখন বলা বলি হচ্ছিল বেনজিরের সম্পত্তি টাকা পয়সা, সেই বেনজির কিন্তু এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। কেন? ওই যে সিস্টেমের কারণে, ওই সিস্টেমের কারণেই স্বৈর শাসক তৈরি হয়। আর ওই সিস্টেমটাকে ভাঙ্গা চুইরা চুরমার কইরা দিয়েছে ডক্টর ইউনূস সরকার। জুলাই সনদপত্র ঘোষণার পর এটা বুঝতে পারবেন, টোটাল সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে। যার জন্য দেখেন না সচিবালয়ে চিৎকার, অমুক অফিসের চিৎকার, তমুক জায়গায় চিৎকার, সবাই চিৎকার আরম্ভ হয়েছে। কেন জানেন? ওই যে আপনি ক্ষমতাবানের সঙ্গে থাকে, সরকারের সঙ্গে থাইকা হাজার হাজার কোটি টাকা দুইটা নিবেন, ব্যাংকে চিঠি লেখা পাঠাবেন যে আমাদের লোক দিয়ে দাও 5,000 কোটি টাকা। ওই সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে, দুর্নীতির সিস্টেম ভাঙ্গা চুরমার কইরা দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার সম্মানের পাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকার পতনের পর থেকে যে বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট, সেটা হচ্ছে ক্ষমতা, যে কে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। ডক্টর ইউনূস যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটাতে কত দ্রুত কেউ বসবে। উপদেষ্টারা যারা চেয়ারগুলোতে দখল করে আছেন, সুখ নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, মাটন খাচ্ছেন, পিএসরা অনেকে টাকা টাকা কামাচ্ছেন, কেউ কেউ হয়তো এগুলোর ভাগও খাচ্ছেন। এই যে খাওয়া খাওয়ির খেলাটা যাদের প্রাপ্য তারা পাচ্ছে না, পাচ্ছে উড়ে এসে জুড়ে বসা, অনেকে এমনটা মনে করছেন। এই কারণে বেসিক্যালি আপনার মানে ডক্টর ইউনূস বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এই যে দূরত্বটা আছে, এটা নিয়ে আমরা সমালোচনা করি। কিন্তু যখন ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হন, সেইখানে তার যখন সম্মান করা হয়, এটা বাংলাদেশের সম্মান। রাইট নাও আপনি মানেন আর না মানেন, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মর্যাদার যে জায়গাটা তিনি এনজয় করছেন, অথবা তিনি সেটাতে অবস্থান করছেন। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যখন বিশ্ব নেতারা পজিটিভ বক্তব্য দেন, এটা শুনতে ভালোই লাগে। যদি আপনি ডক্টর ইউনূসের হ্যাটার শুন, তাহলে খারাপ লাগবে। সমালোচক এক জিনিস, আমি আমার ভিডিওগুলো দেখলে আপনারা বোঝেন, আমি ওনার যথেষ্ট সমালোচনা করি যখন সমালোচনার ইস্যু আসে, বাট যখন মনে হয় যে সম্মানিত হচ্ছেন, এটা একটা আলাদা জিনিস। কথা বলছি, যে ব্রিটিশরা একসময় বাংলাদেশকে লুটপাট করে গেছে, যে ব্রিটিশরা একসময় আমাদের রক্ত চড়ছে, পাত্তা দেয় না, গোলাম মজলুম, হ্যাঁ মানে গরিব মিসকিন ফকিন্নি, এই লেভেলে আমাদেরকে ভাবছে, এখনো ভাবে। কিন্তু আবার বিপরীত দিকে সেই ব্রিটেনের রাজা, যিনি এই মুহূর্তে আছেন রাজা 3য় চার্লস, তিনি যখন বলেন যে আমি অধীর আগ্রহ নিয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি, শব্দটার ভ্যালু, এটা কিন্তু একটা আলাদা অবস্থান তৈরি হয়। জি, আমরা জানি যে আগামী 9 জুন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে 4 দিনের জন্য বের হবেন ডক্টর ইউনূস। তো সেই সফরকে কেন্দ্র করে আপনার বেশ কিছু কর্মসূচি আছে। তার মাঝখানে কালকে আপনার বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনে ব্রিকলেনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন প্রোগ্রামে যোগ দিয়েছিলেন যুক্তরাজ্যের যিনি বর্তমান রাজা আছেন, ব্রিটেনের রাজা 3য় চার্লস। তো সেখানে তিনি আপনার সাউথ বাই সাউথ ওয়েস্ট এই সম্মেলন এবং ফেস্টিভ্যালটির এক ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আপনার এই কথা বলেছেন। এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য যিনি আছেন আয়েশা কুরেশি, তার সাথে কথা বলেছেন রাজা 3য় চার্লস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, খুব শীঘ্রই প্রিয় মানুষটির সাথে দেখা হবে। এছাড়া কথা দিয়ে এখনো বাংলাদেশ সফর করতে না পারার দুঃখ প্রকাশ করেছেন এই ব্রিটিশ রাজা। তো এখন এখান থেকে যে জিনিসগুলো সামনে আসতে যাচ্ছে, যদিও যুক্তরাজ্যের রাজনীতির হিসাব আলাদা, রাজা তিনি একটা আলাদা জায়গায় থাকেন, তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সামহাও পলিটিক্যালি ইনভলভ হতে পারেন না, কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারেন না, বাট পুরো রাষ্ট্র, পুরো সরকার তাকে সম্মান করে। তিনি কোনো কথা বললে এটা শোনে, তবে শুনে দেখা যায় বাংলাদেশের মতন হ্যালো আমার লোক দিয়ে দাও, এগুলো ওই দেশ করে না, এই কারণে তারা আলাদা। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের যে মিশনটা আছে, এই মিশনে আপনার অবৈধ অর্থ ফেরত আনা আর বিভিন্ন বিষয় কিন্তু এখানে কানেক্টেড আছে। সো আমরা আশা করি রাজা 3য় চার্লস যেভাবে উষ্ণতা প্রকাশ করেছেন, সেই জায়গা থেকে
লুটেরারা যে টাকাগুলো বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছে, আশা করি ওই টাকাগুলো ফেরত আনতে একটা বড় ধরনের তিনি সহযোগিতা পাবেন। ইতিহাসের সবচেয়ে বাজে নির্বাচন হবে আগামী নির্বাচনটি। আপনাদের কথা শুনেই কি সরকার চলছে নাকি সরকারের কথা আপনারা চলছেন দলীয়ভাবে? যারা যারা ভারতীয় সুরে বলছেন ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে না, তারা শুধু চাচ্ছে ক্ষমতা দখল, একটি নির্বাচন। মূল কথা হচ্ছে এনসিপি বাংলাদেশে কি, এটা নিয়ে নতুন করে আসলে জানানোর কিছু নাই। যে দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লব, সারা দুনিয়াকে সাক্ষী রেখে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবীদেরকে নিয়ে গঠিত একটি দল এনসিপি। আর এনসিপি এই দলটি গঠন করেছে সেটাও সারা দুনিয়ার মানুষের মতামত নিয়ে, দেশব্যাপী মানুষের প্রত্যাশা, চাহিদা এবং তাদের মতামত সব কিছু নিয়ে এনসিপি জনসমক্ষে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাকে স্মরণ রাখতে হবে, এনসিপি কোনো গুপ্ত কোনো সংগঠন নয়। এনসিপি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুকূল্য পাওয়া কোনো এজেন্সির রাজনীতি করে না। এনসিপি কোনো ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয়। এনসিপি বন্দুকের নলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক শক্তি নয়। এনসিপি কোনো সেনাপ্রধানের দলও নয়, এবং এনসিপি ইন্টেরিয়াম সরকারের কোনো আশীর্বাদ পুষ্ট দলও নয়। ইন্টেরিয়াম সরকারের প্রধান বা সেনা প্রধান হচ্ছে এই দলের প্রধান, এমন এনসিপি দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মাধ্যমে স্ফুলিঙ্গ থেকে একটি সংগঠিত আন্দোলনকারীদের একটি দল, যারা এই এখনো মনে করে। মানে আমি এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই, মানে এনসিপি যারা করে তারা কি সবাই জুলাই আন্দোলনকারী নাকি জুলাই আন্দোলনকারীদের এই দল কোনটা, এখানে একটু স্পষ্ট হতে চাই। কারণ এই আন্দোলনে তো সবাই সম্পৃক্ত ছিল, সুদেশ্বর বাবু ছিল, ছিল, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ছিল। একটি দল এনসিপি জুলাই আন্দোলনকারীদের একটি দল। এনসিপি ছাড়াও যারা করছে তারা কি সবাই জুলাই আন্দোলনকারী? সেটা এনসিপি স্বীকার করে, এনসিপি কাউকে অস্বীকার করে না। এনসিপি যারা করে তারা বর্তমানে যারা আছে তারা কি সবাই জুলাই আন্দোলনকারী? শিশির হ্যাঁ, এনসিপির বেশিরভাগ বলা যায় না, প্রায় শতভাগ লিডারশিপে হচ্ছে যারা জুলাই আন্দোলনে তাদের নেতৃত্ব দিয়েছে, তাদের সমর্থন দিয়েছে এবং রাজপথে রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তারা বেড়ে উঠেছে এবং তারা তাদের আত্মপ্রকাশ করেছে। এনসিপি সম্বন্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, এটাকে আমরা খুব অস্বাভাবিকভাবে নিচ্ছি না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ অনেক বড় বড় অভিযোগ, মিথ্যাচার, এগুলো রাজনৈতিক মানে ভাবে করে, এগুলো পলিটিক্যাল রেটরিক, আমরা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। এনসিপি কে মূল্যায়নের সুযোগ এখনো জনগণের হয়নি। জনগণ এনসিপি কে মূল্যায়ন করবে আগামীতে এনসিপির কার্যক্রমের মধ্য দিয়ে। এনসিপি এতদিন ছিলেন একটি আন্দোলনকারী, মানে একটি সমষ্টি। এনসিপি রাজনৈতিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো, যার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র শুরু। এই রাজনৈতিক যে মানে তার ম্যানিফেস্টো, রাজনৈতিক যা কর্মকাণ্ড, এগুলোর মধ্য দিয়ে এনসিপি সাধারণত জনগণের কাছে পৌঁছাবে। জনগণ তারপর সিদ্ধান্ত নেবে এনসিপি মানে জনগণের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে বা জনগণের কতটুকু কাছে গিয়েছে। এখন এনসিপি নিয়ে যারা পরিসমাপ্তি বা এনসিপি নিয়ে কনক্লুশন নিয়ে আসেন, এটা অনেকটা বলা যাচ্ছে যে মানে তাদের রাজনৈতিক ধন্যতাকে তারা ঢেকে রাখার চেষ্টা করছে। তারা এনসিপি কে দিয়ে নিজেদের সাথে জাজ করছে। বাংলাদেশে একমাত্র সংগঠন এনসিপি। তাহলে কিভাবে মনে করেন আপনারা কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি প্রতিপক্ষ হিসেবে দেখেন, নাকি তাদেরকে আপনারা জুলাই আন্দোলনের সহযোদ্ধা হিসেবে দেখেন? আপনারা কি হিসেবে তাদেরকে দেখেন একটু জানতে চাই। আমরা বিএনপি, জামাত, কমিউনিস্ট পার্টি, হেফাজতে ইসলাম, চরমনাই সকলকে আমরা রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে মূল্যায়ন করি। আমরা মনে করি তারা রাজনৈতিক স্পিরিটের বিবেচনায় তাদের কি মনে করেন না যে তাদের মধ্যে জুলাই আন্দোলনের স্পিরিট ছিল বা তারা এই জুলাই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিল? হ্যাঁ, আমরা মনে করি তারা জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করেছিলেন এবং তারা জুলাই আন্দোলন করেছিলেন আমাদের সাথে। আমরা তাদের সাথে বিভিন্ন সময় ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, হয়তো ওই সময় আমরা এনসিপি ছিলাম না। এবং আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী, ভারত বিরোধী শক্তি হিসেবে আমরা তাদেরকে অতীতে পেয়েছি। কিন্তু বর্তমানে আমরা তাদেরকে নিয়ে সন্দিহান, তারা কতটুকু জুলাই স্পিরিট ধারণ করে এবং কতটুকু আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য প্রস্তুত, বা এখানে আধিপত্যবাদকে কতটুকু এখানে স্পেস দেওয়ার জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে। এই জিনিসগুলো নিয়ে দেশবাসীর মতো আমরাও শঙ্কিত। আমরা লক্ষ্য করেছি দেশবাসী তাদের কর্মকাণ্ডে, শুধু তারা না, আর কয়েকটি খুচরা পার্টি রয়েছে যারা নিজেদেরকে খুব বিপ্লবী দাবি করে। আমরা খুব মানে বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, তাদের ভারতীয় এম্বাসির সাথে যোগাযোগ, তাদের আনাগোনা, তাদের দেন দরবার বৈঠক দেশের বাইরে, থাইল্যান্ডে, তারপর ব্যাংকক, সিঙ্গাপুরে, এই সমস্ত বৈঠকের খবর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। এগুলো দেশবাসী মতো আমরাও খুব শঙ্কিত। আমরা যেই ভারতীয় ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কেউ আবার বাংলাদেশে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য, ক্ষমতার জন্য তারা আবার ভারতীয় ফেসিবাদকে, দিল্লি সাম্রাজ্যবাদকে বাংলাদেশকে ডেকে আনছে কিনা, সেই ব্যাপারটি দেশবাসীর মতো আমরা খুব শঙ্কিত। তো এনসিপি বাংলাদেশে যে রাজনীতিটা করেছে শুরু থেকে, এনসিপি রাজনীতি একদম স্পষ্ট। এনসিপি ভারতীয় আধিপত্যবাদকে দেশে সহ্য করবে না, এবং কেউ যদি ক্ষমতার জন্য ভারতীয় আধিপত্যবাদের সাথে হাত মিলায়, ষড়যন্ত্র করে, এনসিপি
তার রাজনৈতিক যে কাঠামো, এই কাঠামো দিয়ে মোকাবেলা করবে। এখন আমার যে শত্রু না, আমার এক সময় যে তাহলে আমার রাজনৈতিক কাঠামো অনুযায়ী সে আমার শত্রু থেকে মিত্রতে পরিণত হবে। বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যাকে বলা হয় অপরাধের স্বর্গরাজ্য। দেশের কোথাও মাদক পাওয়া না গেলেও এখানে মেলে, হাত বাড়ালে এখানে মেলে অস্ত্র। সবশেষ সেনাবাহিনী ক্যাম্পে অভিযান চালিয়ে 4 বস্তা টাকা উদ্ধার করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পের দখল কিংবা বেদখল ঠেকাতে আগ্রাসী হয়ে ওঠে 11টি গ্যাং। প্রশ্ন হলো, রাজধানীতে একেবারে এত টাকা, মাদক ও অস্ত্র কিভাবে যাচ্ছে এই ক্যাম্পে? সরকার পরিবর্তনের পর জেনেভা ক্যাম্প হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য মাথা ব্যথা হলো। 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই ক্যাম্পের সন্ত্রাসীদের হাতেই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা থাকতে পারে এসএসএফ এর লুট হওয়া অত্যাধুনিক অস্ত্রগুলো। বিস্তারিত জানতে চলুন। জেনেভা ক্যাম্প বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের মাত্র 17 একর জায়গা জুড়ে এটির অবস্থান। খুবই ঘিঞ্জি ও ঘন বসতিপূর্ণ এলাকাটি সবার জন্য যেন বিস্ময়ের বিস্ময়। বাংলাদেশ তথা ঢাকার জন্য বিস্ফোরা হিসেবে বিবেচিত হয় স্থানটি, কারণ এখানে বসে জমজমাট মাদকের হাট। সব ধরনের মাদকের পসরা বসে জেনেভা ক্যাম্পে। মাদক কেনা থেকে সেবন সব যেন চলে নির্বিঘ্নে। মাদকের ব্যবসা নির্বিঘ্ন রাখতে এখানে চলে অস্ত্রের ঝনঝনানি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ঢাকা সিটি কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ডের অধীনে। এখানে প্রায় 50,000 মানুষের বসবাস। ক্যাম্পটি 2 অংশে ভাগ করা, এক পাশে ব্লক এ ও বি, অপর পাশে সি থেকে আই পর্যন্ত 7টি ব্লক। সবচেয়ে বড় ব্লক সি, সবচেয়ে ছোট আই। 8 ফুট বাই 8 ফুটের 3,500 কক্ষ। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। 1973 সালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বিদায় নিলে ক্যাম্পটির দায়িত্ব নেয় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 1975 সালে ক্যাম্পের দায়িত্ব বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে 2003 সালে হাইকোর্টের এক রায় 1971 সালের পরে জন্ম নেওয়া বাংলাদেশের বিহারীরা বাংলাদেশী হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। ক্যাম্পের অধিকাংশ ঘর খুপড়ি বা গোডাউনের মতো। এই খুপড়ি ঘরগুলো যেন এক একটা মধুর হাড়ি, কারণ এই ক্যাম্পে বছরে অন্তত 150 কোটি টাকার মাদক কেনা বেচা হয়। ক্যাম্পটিকে ঘিরে চলে মাদক কারবারিদের আধিপত্যের লড়াই। এই আধিপত্যকে কেন্দ্র করে খুনোখুনি, মারামারি সাধারণ ঘটনা। গ্রেপ্তারও কম করে না। সবশেষ 4 জুন যৌথ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসি থেকে 4 বস্তা টাকা উদ্ধার করেছে। অঙ্কের হিসেবে প্রায় 2.5 কোটি টাকা। ফার্মেসির মালিক ইসাক আহমেদ জানিয়েছেন, এই টাকা শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল তার দোকানে রেখেছিলেন। এত টাকা উদ্ধারের পর সন্ত্রাসীদের নেটওয়ার্ক নিয়ে চিন্তিত আইন শৃঙ্খলা বাহিনী। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রীতিমতো মাথা চাড়া দিয়ে ওঠে জেনেভা ক্যাম্পের অপরাধীরা। 5 আগস্ট এবং পরবর্তী সময় মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে গোলাগুলিতে জড়িয়েছে ক্যাম্পের একাধিক গ্রুপ। আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে এ পর্যন্ত অন্তত 7 জন নিহত হন, আর কয়েকশো নারী পুরুষ আহত হয়েছেন। এক সময় ক্যাম্পের মাদক ও অস্ত্রের নিয়ন্ত্রণ ছিল ইশতিয়াক ও 25-এর হাতে। ইশতিয়াক ভারতে করোনায় মারা যান, আর 25 নিহত হন ক্রসফায়ারে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে। আগামী 9 জুন তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন 4 দিনের সফরে। এটি তার 11তম সফর। 11তম মাসে 11তম সফর। পৃথিবীর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের রেকর্ড সফর। এবং এই সফরটি 4 দিনের, আমি যেটি বললাম, তিনি 9 জুন ঢাকা ত্যাগ করবেন এবং 13 জুন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে 14 জুন বাংলাদেশে পৌঁছাবেন। 4 দিনের সফরে তিনি 12 জুন ব্রিটিশ রাজা 3য় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। মূলত এটি তার সফরের মূল উদ্দেশ্য। এবং সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএমও এর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। তবে লন্ডন সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য যাচ্ছেন, বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুনভাবে মোড় নিচ্ছে, নতুন ঘুরপাক খাচ্ছে লন্ডন সফরকে কেন্দ্র করে। প্রথমত লন্ডন সফরকে কেন্দ্র করে একটি খবর চাউর হচ্ছে যে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। সরকারের তরফ থেকে বিএনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক অনুষ্ঠান করা যায় কিনা। বিএনপির অবশ্য এ ব্যাপারে শর্ত আছে যে বৈঠক হবে, সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইত্যাদি বিভিন্ন শর্তের বেড়াজাল আছে। এবং সূত্রের খবর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন সফরের আগে ঈদের ঠিক পরে পরে এই সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা, যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মূলত মেইন অ্যারেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছিলেন, সেই কর্মকর্তা ঈদের পরে পরে লন্ডনে যেতে যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকটি নিশ্চিত করবেন এমনটাই বলা হচ্ছে। আবার বিএনপি কিন্তু এই কর্মকর্তার উপরে খানিকটা ক্ষুব্ধ। আমি নামটা খোলাসা করেই বলি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত 21 মে তারিখে এক বক্তব্যে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি বলেছিলেন যে তারেক রহমানও তো তাহলে বিদেশি নাগরিক। তো খলিলুর রহমানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষুব্ধ হয়েছিল এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে খলিলুর রহমান বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অ্যারেঞ্জটা কতদূর করতে পারবেন, কিংবা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তারেক রহমানের সাথে বৈঠকটি এখনো পর্যন্ত হবে কিনা সেটি নিশ্চিত নয়। বিএনপির সাথে আপনি যত যাই বলুন না কেন, একটা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু বিশেষ করে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।